এই বয়সে 5টা বাড়ি বাঁধছি। ধরেন বাড়িঘর মাটি মুটি উঠে গড়াই, আবার নদী এসে ভেঙে নিয়ে যায়, আবার চর ওঠে, আবার সেই চরে যায়, আবার বাড়ি করি। এতে এই অবস্থায় 5 বাড়ি করছি। এখন তো বুড়ির দিকে এসে গেলাম, এখনো জীবনের সুখ পেলাম না। এখন আল্লাহ কবে সুখ দিবি আল্লাহ জানো। মুরুক্ষের চেয়ে আমরা তো মুরুক্ষের চেয়ে মুরুক্ষ আমাদের ছেলে ফেলে গুলো না আমাদের অভাবের জন্য আর কি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তবে বাংলার এই অপরূপ ঐশ্বর্য ঘেরা নদী মানুষকে যেমন বাঁচিয়ে রাখে, তেমনি কখনো কখনো ভিটেমাটি সম্বল সব কিছু কেড়ে নেয়। তখন একে সর্বনাশা নদী নামেও ডাকা হয়। বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণ করতে ছুটে চলছি রাজবাড়ী, মানিকগঞ্জ আর পাবনা এ 3 জেলার বর্ডার এলাকায় অবস্থিত দুর্গম গোয়ালন্দ চরে। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে। আর বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালন্দ চরে। এই গোয়ালন্দ চরের মানুষেরা কিভাবে নদীর সাথে যুদ্ধ করে জীবনযাপন করে, কতটা কষ্ট করে এখানে বসবাস করে, সেই সব চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এই গোয়ালন্দ চরের মানুষের জীবনযাত্রা। গোয়ালন্দ চর, এ চরটি যমুনা নদীর মাঝখানে অবস্থিত। এখানকার বাসিন্দারা যুগের পর যুগ নদীর ভাঙাগড়া খেলার মাঝে বেঁচে আছেন যুদ্ধ করে। এখানকার বাসিন্দারা বেশ কয়েকবার নদীর ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি সব কিছু হারিয়েছে। তাদের গড়বাড়ি একুল ভাঙলে আবার ওকুলে গড়ে, আর এভাবেই চলছে তাদের জীবন। আচ্ছা আপা, এই যে দুর্গম চরে আমরা ঘুরে দেখলাম, এখানে একটা স্কুল নেই বা একটা হসপিটাল নেই, পড়াশোনা নেই, যে এত বড় বড় বাচ্চারা এমনিতেই বাড়িতে বসে আছে। 2টা মেয়ে, একটা মেয়ে বাইরের জায়গায় দিছি, ওটা তো বড় থাকে, এই থাকেই মানে মা সারা থাকে না, যে অন্য জায়গায় যে পড়াশোনা করাবে রাখছিল, বাইরে নিয়ে গেছিল, ওর বাপে দিয়েছিল, রাতে বেলে শিক্ষিত আমার বড় ভাই পরে ফোন দিছে যে তোমার মেয়ে খাইছে, আচ্ছা সকালে যাই বাপে নিয়ে গেছে। অসুস্থ হলে এই নদী পার হয়ে যাইতে হয়। তারপরে মানিকগঞ্জ নদীতে রাত্রে বেলা হলে অনেক কষ্ট হয়। নৌকা সবাই তো নিজের নৌকা নেই, অন্য
ডাকতে হয়, আসতে হয়, তারপরে দর্শক, এখানে আপনারা এখানকার চিত্র দেখে বুঝতে পারছেন এখানে মানুষের কত কঠিন জীবনযাপন। অসংখ্য ছোট ছোট শিশু রয়েছে যারা পড়াশোনা করতে পারছে না, একটা স্কুলের জন্য চিকিৎসা সেবা নিতে পারছে না, চিকিৎসা সেবার জন্য ছুটে চলতে হয় এই নদী পাড়ি দিয়ে। এখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। শিক্ষা, চিকিৎসা সহ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার বেশিরভাগই অনুপস্থিত। তবুও কেটে যাচ্ছে তাদের জীবন। এখানকার মানুষগুলো বেশ সহজ সরল আর অতিথিপরায়ণ। আচ্ছা সাধক ভাই, এই গোয়ালন্দ চরটা তো একটা বিশাল চর দেখতে পেলাম। হ্যাঁ, এখানে যে জমি রয়েছে এটা কি ব্যক্তি মালিকানা জমি নাকি সরকারি, যেটা খাস জমি বলে? কিছু খাসও আছে, কিছু মালিকানাও আছে। ওই মনে করেন যে দেখা যায় এক প্লট খাস আছে আর এক প্লট মালিকানা আছে, এরকম মনে করেন যে গোলন্দর চর যেটা এটার মধ্যে একটু খাস আছে। তাছাড়া এই পাশে আবার মনে করেন যে এই অন্য অন্য আছে। এই যেমন এই যে আমাদের এই যে এখানে ছোট একটা মজা হইলো কি কয় আপনার কয়েকটা মজা আছে, ওগুলা মনে করেন যে জমি মালিকানা। আরে খাস জমি গুলা কি মানে যে যেভাবে পারে দখল করে ভোগ করতেছে? না, এইগুলা মনে করেন যে ওগুলার পরও মামলা চলতেছে। এগুলা এক জমির পরও মানে মানে 2-3টা দলে মিলে আর কি এই জমি নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। মানে এটা বলে চলে যে এই চরের মানুষের যার গায়ের জোর দিয়ে দখল করে চাষাবাদ করে ওরকম কিছুই চলতেছে আর কি। মূলত ওই জায়গাগুলো হচ্ছে গভর্নমেন্টের। হ্যাঁ, আর ব্যক্তি মালিকানা কম বললেই চলে, জমির পরিমাণের তুলনায় ব্যক্তি মালিকানা জমি না, অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক আছে। আর সবাই জীবিকা নির্বাহ করে এরকম গরু ছাগল বা মাছ ধরা ইত্যাদি করেই সবার জীবন। এরকম তো চাষাবাদ তো মনে হয় তেমন হয় না। আমি যা দেখলাম ধর কি বলে ফসল নেই এখন, ফসল হয় না বললে চলে। এখানে কি ধান হয় না? ধান হয়, ওই বর্ষা হয়ে যায়, পানি এই বৃষ্টি নাই, এই কারণে ধান তো বোনার হয় নাই, এই কারণে এখন বোনা পতিতেছে জমি। ধান আর বৃষ্টি আগে নামলে হয়তো ধান বুনে বড় হয়তো নেড়ে গুড়াই দিলে হয়তো ধানটা আশা করা যেত। এখন আর ধান বুনে মনে করেন যে এই বর্ষা এসে পড়লে মনে করেন ধান তলায় যাবে, এই কারণে ধান এখন আর বোনার অলরেডি তো বর্ষা বা বন্যার সময় চলে, বন্যার মৌসুম চলে আসছে। তখন তো পুরো এই চরটা পানির নিচে থাকে। আপনারা কোনো রকম ওই নদীতে আবার ভাঙ্গে আসতেছে, মনে করেন যে এই কয়েক বছর নদীতে ভাঙে নাই, আমরা বাড়ি করছি আজ 2 বছর ধরে মনে করেন যে হালকা হালকা করে ভাঙতেছে নদীতে। এদের জীবিকা নির্বাহের প্রধান উপায় গরু ছাগল লালন পালন, কৃষিকাজ আর মাছ ধরা। এখানকার প্রতিটি বাড়িতেই রয়েছে কমপক্ষে 10 থেকে 20টি করে গরু, ছাগল ও ভেড়াও রয়েছে অনেক। হাঁস, মুরগি, কবুতর সহ গৃহপালিত প্রাণী যেন তাদের নিত্যদিনের সঙ্গী।
আর এখান থেকে বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। নদীর সাথে যুদ্ধ করা এ মানুষগুলোর তেমন কোনো চাহিদা নেই। সুখ দুঃখকে সঙ্গী করে সবাই মিলে হাসি খুশি থাকার চেষ্টা করে সব সময়। বছরে 5 থেকে 6 মাস তাদের মোটামুটি ভালোই কাটে। তবে যখন বর্ষা আর বন্যা তাদের ভেসে থাকা চরকে নদীর পানির সাথে এক করে ফেলে, তখন তাদের সুখী জীবনে নেমে আসে আকাশ ভাঙা কষ্ট। এই চরটা আমরা হলে কি আর নদী ভাঙার লোক, যদি এই চরটা 10 বছর পড়ছে আমরা নদী ভেঙে এখানে আসছি, মানে যে আমরা দরিদ্রই, অন্য কোনো জায়গায় আমাকে যাওয়ার কোনো জায়গা নাই বিধায় আমরা এই চরের পর কোনো যোগাযোগ নাই, রাস্তাঘাট নাই, স্কুল কলেজ মাদ্রাসা কোনো কিছুই এনে সম্ভব না। আমাদের ছেলে পেলে লেখাপড়াটা বঞ্চিত হয়ে যেতেছে, এটার থেকে আমরা খুব দুঃখিত। কারণ একটা ছেলে পেলে আমরা মানুষ করতে পারতেছি না। আমরা শুধু মনে করেন মাঠে ঘাটে খাইতে ওই বাইরে কামকার্য করে আমরা আমাদের জীবনযাপনটা চলে আর কি, ঠিক আছে। এই চর বোনাস ছিল, নল ছিল, এগুলি আমরা মনে করেন যে ভাঙ্গিয়া টেঙ্গিয়া হয়তো আবাদ সাবাদ করার জন্য একটা চিন্তা ভাবনা করতেছি। শস্যা খেসারি হয়তো আর আমন ধান টান এগুলো হয়তো হয়, আগামীতে ওই ধানগুলো এই বর্ষায় তলেই গেছে, ঠিক আছে, তলেই গেছে। তো এইবার আবার এই চরটায় মনে করেন যে আমরা নতুন আবার ভাঙ্গে চুরে মনে করেন যে এটা ব্যবস্থা করছি, চাষবাস করতেছি। মনে করেন যে ফিরে আবার মৌসুমি পুষ মাঘ মাসে আমরা ওই শস্যপাতি পাবো, এর মধ্যে আরো শস্যপাতি পাওয়ার মতো কোনো পরিস্থিতি আমাদের নাই, বুঝছেন। সবাই দরিদ্র মানুষ, মানে অন্য কোনো জায়গায় এদের যাওয়ার কোনো জায়গা নাই বিদায় এই চরের পর দেখতেছেন আপনার নিজের চোখেই যে এই চরের পর যদি যাদের একটা সামর্থ্য আছে, যারা ভালো চলা লাইন পদ্ধতি আছে, তারা এই চরের মধ্যে আসা সম্ভব না। আমাদের ছেলে পেলে গুনেই একারে মনে করেন যে আমরা স্কুল মাদ্রাসা কলেজ কোনো জায়গায় দিতে পারতেছি না। ছোট ছেলে পেলে মনে করেন এখানে বেকার অবস্থায় রয়ে গেছে। এটা মুরুক্ষের চেয়ে, আমরা তো মুরুক্ষের চেয়ে মুরুক্ষু আমাদের ছেলে পেলে গুলো না, আমাদের অভাবের জন্য আর কি, বুঝছেন। আমাদের কোনো কিছু নাই। আমাদের যদি চলাচলের অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা হয়তো টাটি পুরে না যায় বাড়িঘর করে আমরা ছেলে পেলে লেখাপড়া শিখাইতে পারতাম। আমরা যাইতে পারিনি, আমাদের অর্থ নাই বিদায় আমরা নদী ভাঙ্গা লোক জায়গা জোগা করতে পারিনি বিদায় আমরা এই চরের পর আসছি বিদায় আমাদের এই ভাগ্য পরিণতি। এখানে কতদিন হয়ে থাকে? এখানে আসছি আজ 2 বছর ধরে। তো এই 2 বছর আগে আপনি কোথায় ছিলেন? 2 বছর আগে ওই চরে ছিলাম, বষ্টমীর চরে ছিলাম। বষ্টমীর চর ছিলাম, ওটা ছিল তেওতা ইউনিয়ন, শিবালা থানা, মানিকগঞ্জ জেলা আর ভিতরে ছিলাম। এখন এই পাবনার জেলার ভিতরে আমরা নদী ভেঙে আসছি আর কি। মানে আগের চরটা কি ভেঙে গেছে? আগের চরটা ভেঙে গেছে, হ্যাঁ। আমাদের শুধু এই ভাঙা ঘরের মধ্যেই আমাদের জীবন চলতে করছে। মনে করো যে ওই যে দেখা যায় ওই যে ওখানে গাং হয়ে গেছে, এই যে অনেক বসতি আমরা ওই চরে ভাঙ্গা আবার এই চরে আসছি। ওখানেও ভাঙ্গা পিছিয়ে গেছিলাম, ওই আবার ভেঙে গেছে, আবার ওই জায়গাতে এই জায়গায় আসছি। মানে এরকম একের পর এক এক জায়গায় গড়েন, আবার এই সর্বনাশা নদী আবার ভেঙে দেয়, এভাবেই আপনাদের জীবনটা চলছে অনেক কষ্টের। তবে এই যে নির্বাচন হয় যখন, তখন কি কোনো প্রতিনিধিরা আসে না? নির্বাচনের সময় প্রতিনিধিরা আসে ভোটের দরকার, হ্যাঁ ভোট দেয়, এটা সেটা করবো, ওটা দেবো, এটা দেবো, কিছুই মনে পড়ে না আমাদের কথা। পাস করার নির্বাচনের পরে না ওই বলে যে সরকারি যেই আসুক, মানে ওই বাইরে এলাকার লোক, নদী ভাঙ্গার লোক, ওগুলার জন্য ওই 200 রিলিফ যদি আসে না, ওই 5টা নাম দিও, আরো ধরেন যে 3 দিন আমার কামলা কামাই, ওর মধ্যে আমরা শেষে যাইনি। অর্থাৎ পরের বাড়ি যে কাছে নিয়ে 2 দিন কামলা দিয়ে খাবো, ওইটাই আমাদের স্বার্থ ভালো। বুঝতে পারলাম। এই যে প্রায় লোকই ধান কাটতে গেছে, ভাগা ধান কাটতে গেছে, প্রায় লোকই মনে করেন বাড়িতে ভাগা ধান কাটতে গেছে, কামলা দিতে গেছে। এখানে বাড়ি করলাম, তখন মনে করেন যে বাঘ পলায়,
বোন আর নল ছিল, তার মধ্যে বাড়িঘর করে আমাকে পোলা পাঞ্জে শিয়ালে নিয়ে যাইবো এইরকম করে আমাদের একটা ভয় আছিল। এই যে সমস্ত ছেলে পেলে মনে করেন ওইগুলা ছোট আছিল বাচ্চা, বুঝছেন, আমরা কেটে পরিষ্কার করছি, কেটে পরিষ্কার করে এখানে বসবাসের যোগ্য যোগ্যর জন্য, বুঝছেন। না আমরা যাবো কোথায়, যাওয়ার জায়গা নাই, বুঝছেন, যাওয়ার জায়গা নাই, বিদায় এখানে এসে এই জমিগুলা মনে করেন যে খাস, বুঝছেন। তাও ওই জমিদারের পোতা মোতা কি আছে আমরা সাফসুফ করছি, তারাও এসে আবার লেগে যন্ত্রণা করে। মানে আপনারা একটা চাষাবাসের যোগ্য করছেন, এখন দেখা গেছে কি ওই চেয়ারম্যানের লোকজন এসে তারা ভাগ বসাচ্ছে যে তাদের জমি, তারা এসে যে আমাদের জমি, হ্যাঁ স্যার শুন খেলি টাকা এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এখন তাদের জমি। আমরা বলছি, আগে খবর ছিল, আমরা বলছি যে বাড়িঘর করছি 2 বছর হয়তো ভেঙে ছিঁড়ে খাইলাম, এখন তোমরা মাপজোপ করে ঠিকঠাক করো, ও এসে আমার জমি, ও এসে আমার জমি, আমরা 10টা টাকা দিলেও কারে দেবো, বুঝছেন। এই ঠেলাঠেলির অবস্থায় কি কোনো বিপদে আপদে পড়লে প্রশাসনের সহায়তা পান থানার? না, এই থানা প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, তারা আসেও না কখনো? না, কোনোদিন আসেও নেই এখানে। আর আপনাদেরও প্রয়োজন পড়ে না? আমাদের প্রয়োজন পড়ে না, আমরা যাই যে লেগে তাদের কাছে, তারা আসবেও না। এখানে যদি একটা গরু নিয়ে যায়, তাদের থানা দিতে আমরা ফোন করি, ওরা আসবে না, আস্তে আস্তে তারা পাট্টি মেরে চলে যাবে, আসবেও না ওরা। তো আসলে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, আপনারা যারা আছেন আপনাদের একতাটাই সবচেয়ে বেশি প্রয়োজন, যারা এখানে বসবাস করেন, মানে একতাটাই। আমরা রাত্রে পাহারা দেই, মনে করেন যে এই 7জন 8জন করে গ্রুপ করছি, প্রতিদিন 7জন 8জন করে আমরা পাহারা দিই, বুঝছেন। আমরা নিজেরাই পাহারা দিই, ওই প্রশাসনের বর্ষায় অমুকের বর্ষায় আমরা থাকবো, ওরা আমাদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করতে হবে। আমরা তৈরি করে রাত্রে পাহারা দিয়ে এই গরু বাছুরগুলো যাতে চোরটায় না নেয়, চোরটার হাত থেকে বাঁচতে পারি, এইভাবে আমি ওরা মনে করেন যে এই পাহারাগুলা সেট করে আমরা পাহারা দিই এক গ্রুপ। কখনো কখনো ভিটা বাড়ি ভাসিয়ে নিয়ে যায় নদী গর্ভে, তখন কোনো রকম আশ্রয় নেয় তারা খোলা আকাশের নিচে। এ চরটি নদীর মাঝখানে হওয়ার কারণে রাত বিরাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছাতে অনেক কাঠখড় পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। এই গোয়ালন্দ চরের সহজ সরল মানুষগুলোর যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তা পূর্ণ হলে এরা হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বাংলাদেশ সরকার এবং আমাদের দেশের সমাজে যারা বিত্তশালী ব্যক্তিরা আছেন, তারা এদের প্রতি একটু সুদৃষ্টি দিলেই খুব সহজেই তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত পেতে পারেন। অসুস্থ হলে পরে আমাদের ধরেন একজনে সেই ছেলো আইনে, একজনে নৌকা থাকলে সেই নৌকায় পার হয়, তারপরে নদীর উপর ডাক্তার তো কার জানে যায়, তারপর চেষ্টা আনাকবে, তাছাড়া কোনো আপাত বিপদে আমাকে কোনোখানে যাওয়ার মতো সুযোগ নাই। 1500 টাকা নৌকা ভাড়া দিয়ে তারপরে যাওয়া নাকি অসুস্থ হলে পরে। একটা গর্ভবতী একটা মেয়ে যদি বিপদ পেয়েছে, নয় মারা যাবি না সেই লোক একটা ভাড়া করে তারপরে 2 দিন 1 দিন পরে যাওয়ার মতো সুযোগ, তাছাড়া তাড়াতাড়ি যে নিয়ে যাবো এরকম সুযোগ আমাকে নাই। এই বয়সে 5টা বাড়ি বাঁধছি, ধরেন বাড়িঘর মাটি মুটি উঠে গড়াই, আবার নদী এসে ভেঙে নিয়ে যায়, আবার চর ওঠে, আবার সেই চরে যায়, আবার বাড়ি করি। এই অবস্থায় 5 বাড়ি করছি। এখন তো বুড়ির দিকে এসে গেলাম, এখনো জীবনে সুখ পালাম না, এখন আল্লাহ কবে সুখ দিবি আল্লাহ জানো। নদী এক কুল গড়ে আরেক কুল ভাঙে, আর এই ভাঙা গড়ার যুদ্ধে এই গোয়ালন্দ চরের বাসিন্দারা এক প্রকার যুদ্ধ করেই বেঁচে আছেন এখানে। আমরা আজকের এই পর্বটিতে দেখলাম তারা কত কষ্ট করে জীবন যাপন করে, তাদের কত না অভাব রয়েছে। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।
আর হ্যাঁ, যারা এখনো এই বাংলা চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। আমরা আরো নতুন নতুন তথ্য, বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরব।